নমস্কার, আমি জয়া আচার্যি, CNN24-এ আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন এবারের সংবাদ শিরোনাম। কাঠিগড়ায় অমর জেনকে কংগ্রেসের মনোনয়ন, প্রতিবাদে জ্বলছে ক্ষোভের আগুন। সোনাইয়ে মিনার হোসেন মাঝার ভূঁইয়াকে প্রার্থী প্রদান AIUDF-এর। ডক্টর রাজদীপ রায়কে বকেয়া অর্থ পরিশোধের আহ্বান ইভেন্ট ডেকোরেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। দলীয় আনুগত্য নয়, বরাকের আর্থসামাজিক উন্নয়নই হোক এবারের ভোটারের মূল ইস্যু, জানালো BDF। বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদারবন্দের ঈদুল ফিতর উদযাপন। এবারে সংবাদ বিস্তারিত। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ গেরুয়া ব্যানার থেকে নির্বাচিত কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনের হাতে মনোনয়ন তুলে দিল কংগ্রেস। রবিবার এ খবর চাওয়ার হতেই কাঠিগড়ায় জ্বলছে ক্ষোভের আগুন। গেরুয়া দলের ব্যানারে গত 2021-এ বিধায়ক নির্বাচিত হয়েছিল অমর বাবু। এর আগে একবার নির্দলীয় প্রার্থী হিসাবে ময়দানে নেমেছিলেন জয়। হেন এক ব্যক্তিকে কংগ্রেস হাইকমান্ড মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভের আগুনে জ্বলছে কাঠিগড়া ও কালাইন কংগ্রেস। কাঠিগড়া কংগ্রেসে পদত্যাগের হিড়িক পড়তে চলেছে। কালাইন ব্লক কংগ্রেস কার্যালয়ে প্রতিবাদে ভাঙচুর কাণ্ড সংঘটিত হয়েছে। দলীয় কর্মীদের সাফ কথা, দীর্ঘদিন থেকে কাঠিগড়ায় স্থানীয় প্রার্থীরা দাবি জানিয়ে আসছেন তারা। স্থানীয় সন্দীপ দাসকে প্রজেক্ট করে কাজ চলছে। এরই মধ্যে ভিন দল থেকে অমর জৈনের হাতে মনোনয়ন ধরিয়ে দিল হাইকমান্ড, যা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। কালাইন ব্লক অন্তর্গত লক্ষ্মীপুর জিপি মন্ডল প্রেসিডেন্ট শাহাবুদ্দিন লস্কর এবং বিশেষ করে আমার এই কালাইন ব্লকের অন্তর্গত 16টি মন্ডল কমিটি আছে। আমরা এই 16টি মন্ডল কমিটির প্রেসিডেন্ট যারা ছিলাম সবাই সর্বপ্রথম থেকে আজ দিন পর্যন্ত এক সুরে আমরা দেখেছিলাম যে আমাদের অনেক আশা। আজ 40-50 বছর থেকে আমরা কাঠিগড়াতে আমাদের লোকাল কোনো ক্যান্ডিডেট প্রার্থী পাইনি। এবার শুরু থেকে আজ পর্যন্ত আমরা দাবি করে আসছি আমাদের লোকাল ক্যান্ডিডেট চাই, যেই হোক না কেন আমাদের লোকাল ক্যান্ডিডেট দিতে হবে। কিন্তু দুঃখের বিষয়, কালকে রাত্রে থেকে যেভাবে দেখছি অমরচাঁদ জয়েন করেছেন কংগ্রেসে। আমি ওনাকে স্বাগতম জানাই। একজন বিজেপি থেকে কংগ্রেসে এসেছে, ওনাকে বারবার আমরা স্বাগতম জানাবো। কিন্তু উড়ে এসে বসে আমাদের কাঠিগড়াতে নির্বাচন খেলবেন সেটা আমরা কোনো মুহূর্তে মেনে নেব না। আমরা চাই আমাদের লোকাল ক্যান্ডিডেট, কারণ আজ 50 বছর থেকে আমরা যারাই ক্যান্ডিডেট আসেন 5 বছর থেকে উনাদের প্রফিল করেন। আমাদের কালানের কোনো উন্নয়ন হয়নি আজ পর্যন্ত। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, এমন অবস্থা আমাদের এই কালাইনে, আজকে যদি কোনো একজন মহিলা ওই কালাইন বাজারে এসে কোনো অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটে, কোনো বাথরুমে যেতে হয়, এলা কোনো ব্যবস্থা আমাদের কালাইন বাজারে নেই। এমন অবস্থা আমাদের কালাইনে। আজকে আমাদের বড় বড় নেতারা আছেন, আমি দেখেছি বড় বড় ভাষণ দেন, কিন্তু আজকে একজন গর্ভবতী মহিলা যদি কালাইন বাজার ত্রিমুখা এসে কোনো দুর্ঘটনায় উপস্থিত হয়, তাকে নিয়ে একটা আশ্রয় দেওয়ার মতো জায়গা নেই। কাছাড় জেলার মধ্যে সোনাই বিধানসভায় প্রার্থিত্ব প্রদান করল AIUDF। রবিবার স্থানীয় UDF-এর কর্মী সমর্থকরা দলীয় প্রার্থী মিনার হোসেন মাঝার ভূঁইয়াকে উষ্ণ অভ্যর্থনা জানান। গত বিধানসভা নির্বাচনে সোনাই থেকে UDF প্রার্থী করিমউদ্দিন বরভূঁইয়া জয়ী হয়েছিলেন। এবার তিনি অসম গণ পরিষদ দল থেকে মনোনয়ন নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছেন। সোনাইয়ে বদরউদ্দিন আজমলের দল শক্তিশালী রয়েছে বলে দাবি করেছেন মিনার। জয় নিয়ে তিনি 100% আশাবাদী। আমি 119 নম্বর সোনাই সমষ্টি থেকে বদরউদ্দিন আজমল কাসিমি নেতৃত্বাধীন AIU দলের মনোনয়ন পেয়ে প্রার্থী হয়েছি। আমি সোনাই সমষ্টির প্রত্যেক নাগরিক এবং ভোটার প্রত্যেক স্তরের সবার কাছে আমি আহ্বান রাখছি যে আমাকে AIUDF এর প্রার্থী হিসাবে
আগামী 9 এপ্রিল যে নির্বাচন হবে, এই নির্বাচনে ইউডিএফ এর প্রার্থী হিসেবে তালাচাই প্রতীক চিহ্নে ভোট দেওয়াইয়া আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি প্রত্যেকের কাছে আমি এটা অনুরোধ রাখছি। আচ্ছা, বিগত দিনে আপনি কারণ এটা হলো এনডি অ্যালায়েন্স দল, এখানে এজিপি থেকে একজনকে প্রার্থী দিয়েছে, তাই আর অন্য দিতে সম্ভব না দেওয়ার জন্য। তাই আমি এই সোনাই সমষ্টির কিছু ইউডিএফ কর্মী এবং নেতৃবৃন্দ আমাকে সহযোগিতা করেছেন, তাই আমি ইউডিএফ এ আমি জয়েন করেছি এবং ইউডিএফ থেকে আমি মনোনয়ন পেয়েছি। কারণ এই সোনাই সমষ্টি হচ্ছে বরাকভ্যালির মধ্যে সবচেয়ে ইউডিএফ এর শক্তকারী হিসাবে আমাকে সোনাই জনগণ চাইছেন এবং দল আমাকে মনোনয়ন দিচ্ছেন, তার জন্য আমি প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। আচ্ছা, নির্বাচনী প্রচার অভিযানে বিগত দিনে যে 10 বছর ধরে সোনাই সমষ্টির যেগুলা বেহাল সমস্যা, রাস্তাঘাট হোক, পানীয় জল, বিভিন্ন প্রত্যেক ডিপার্টমেন্টের প্রবলেম রয়েছে, কাজ সঠিক কোনো কাজ হচ্ছে না, এটা আমার ইস্যু থাকবে। উন্নয়নমূলক কাজের আমি এটা ইস্যু থাকবে আমার। প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় ইভেন্ট ম্যানেজমেন্টের বকেয়া অর্থ পরিশোধ করেননি। বকেয়া অর্থ না পেলে নির্বাচনে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করবেন না শিলচরের ইভেন্ট ডেকোরেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রবিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে শিলচরের ইভেন্ট ডেকোরেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জয় বর্দিয়া বলেন, 2018 সালের 8 জুন জীবনজ্যোতি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানের 8,26,000, মন কি বাত অনুষ্ঠানের 75,000, জীবনজ্যোতি হাসপাতালে ক্যাথেলে বসানোর অনুষ্ঠানের 5,90,000 এবং অন্যান্য অনুষ্ঠানে চেকের মাধ্যমে 30 লক্ষ টাকা ইত্যাদি। এই অর্থ পরিশোধ করলে তারা নির্বাচনে কাজ করবেন। এর জন্য ডক্টর রাজদীপ রায় তাদের সঙ্গে বসে মীমাংসা করতে পারবেন। অন্যথায় নির্বাচনে ডক্টর রাজদীপ রায়ের কোনো ধরনের কাজ করবেন না বলে জানান তিনি। বিগত যেগুলো ঘটনা ঘটতেছে এর প্রতিক্রিয়াতে আমি একটা বাইট দিতে চাই যে ডক্টর রাজদীপ রায় উনি ক্যান্ডিডেট আমাদের এমএলএ শিলচরের, ওনার কাছে আমি পয়সা পাই যে ওপেনিং যে হয়েছিল 8/6/2018-তে উনি নিজে আমাকে কাজটা দিয়েছেন। এখন উনি মালিক হিসাবে আমাকে কাজ দিয়েছেন, একটা পয়সা আমি পাইনি ওনার কাছ থেকে। 8,26,000 টাকা হয়েছিল। তারপরে মন কি বাত একটা প্রোগ্রাম করা হয়েছিল 23/4/2023-এ আমার হাসিখুশি সানসিটিতে, সেটা বাকি 75,000 টাকা। আর একটা ক্যাথলেব ওপেনিং হয়েছিল, ওটা মিনিস্টার কেশব মহন্ত স্যার ওপেনিং করেছিলেন 30/4/2023 সেম ডেতেই, ওইটার বাকি 5 লক্ষ টাকা। আর 60টা চেকে বিভিন্ন নামে 60টা চেকে চেক নাম্বার আমার লেখা আছে, টোটাল দিয়েছি আমি 30 লক্ষ টাকা। তো আমি কোনো রকমের উনি যেভাবে বলছেন যে বিজেপি বা কংগ্রেসে রং দেওয়া হচ্ছে বা কেউ উস্কানি দিয়েছে, এই ধরনের কোনো কথা নয়। ব্যবসার খাতিরে এগুলা মানে আমার যে পয়সা বাকি আছে এর জন্য আমি ওনাকে তাগদা করেছি, অনেকবার তাগদা করেছি। উনি বলেছে যে তাগদা করা হয়নি বা বিল দেওয়া হয়নি। বিল না দিলেও তো একটা পয়সা দেওয়া যায়। অনেকে তো বিল চায় না, ঠিক আছে ভাই তুমি 1 লক্ষ টাকা শেষ করে দিলে এগুলা কথা যে 3বার বিল দিয়েছি ওনাকে নিয়ে, যে বিল যদি নাও হয় যেটা হোক, এগুলো ব্যাপারটা নিয়ে বসা শেষ করা উচিত ছিল। আমার সেক্রেটারিকে নিয়েও আমি কয়েকবার গিয়েছি, একবার গিয়েছি, ওনাকে আমাকে আশ্বাস দিয়েছিলেন যে আমি তোমাকে কল করব, বসবো, আমরা বসে এটা শেষ করবো। কিন্তু যাই হোক, এটা এখন পরিস্থিতি অন্যরকম মোড়ে নিয়ে নিয়েছে। আমি খুব দুঃখিত যে এটাকে অন্যরকম রং দিয়ে, এটা পার্টিগত রং দিয়ে এগুলো করা হচ্ছে, যাতে এটা না হয়। আর সবাই আমি ওনার কাজ করব, আমরা যেটা ডিসিশন নিয়েছি ওনার কাজ নিশ্চয় করবো, আমরা করতে চাই, আমরা অ্যাসোসিয়েশন দিয়ে করবো। উনি একবার বসুক, আমাদের বসের সঙ্গে আলাপ করুক, আলাপ করিয়ে আমরা চাই যে সুষ্ঠু পরিবেশটা আসুক, ফিরে আসুক। মান সম্মানটা আমাদের বড় জিনিস, টাকা পয়সা পরে হবে। আমি এটাই নিবেদন রাখছি আপনাদের থ্রুতে, একটা রাজদীপ রায় আমাদের সঙ্গে বসুক, বসে এটার সুরাহাটা হবে, এটাই আমি আশা করি। টোটাল কত টাকা? টোটাল 49 লাখ। আসাম বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যে ঘোষিত হয়েছে। বিভিন্ন দলের প্রার্থী তালিকাও চূড়ান্তের পথে। তবে শুধু দলীয় আনুগত্য নয়, বরাকের স্বল্প ও দীর্ঘমেয়াদী জ্বলন্ত সমস্যাসমূহ সমাধানে যেসব প্রার্থী বিধানসভায় সরব হবেন এবং কার্যকরী পদক্ষেপ নেবেন, একমাত্র তাদেরই ভোট দেবার জন্য বরাকবাসীকে আহ্বান জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
বিডিএফ কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, আসামে আগামী 9 এপ্রিল বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে, দল বদল এবং কাদা ছোড়াছুড়ি, আমার মনে হয় ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে আসামের স্থান হবে প্রথম। এই দলবদলের রাজনীতি মানুষ ভালোভাবে গ্রহণ করেনি। বিশেষ করে আমরা বরাক উপত্যকার কথা বলছি, কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত বরাকের যেসব জ্বলন্ত সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কেউ কোনো কথা বলছে না। আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট, তাই আমরা এই আসন্ন নির্বাচনে আমরা নিরপেক্ষতা বজায় রাখব এবং আমরা দেখব যে বরাক উপত্যকার জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে কোন দল কি ভূমিকা নেয়, কি প্রতিশ্রুতি দেয়, সেটার উপর আমরা জনগণকে আগামী দিনে আবেদন করব ভোট দেওয়ার জন্য। আমরা লক্ষ্য করছি আসাম সরকার বিভিন্ন আঁচড়ির মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে আর্থিক অনুদান দিচ্ছেন। সব মিলিয়ে প্রায় 10,000 কোটি টাকা খরচ করেছেন, কিন্তু বেকাররা যারা দেশের ভবিষ্যৎ, আমরা দাবি করেছিলাম তুমি চাকরি যদি দিতে না পারো অন্তত বেকার ভাতা দাও। ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বেকার ভাতা চালু আছে এবং সেই ক্ষেত্রে আমরা দাবি করেছিলাম যারা ডিগ্রি পাস করেছে তাদের 25,000, যারা হায়ার সেকেন্ডারি মাধ্যমিক পর্যন্ত পাস করেছে তাদের 15,000 টাকা করে মাসে দেওয়ার জন্য। যতক্ষণ তুমি চাকরি দিতে না পারছ বেকার ভাতা চালু করা হোক, এইটা আমাদের দাবি এবং আগামী নির্বাচনে এটা একটা ইস্যু আমরা তৈরি করব এবং সব রাজনৈতিক দলের কাছে জানতে চাইব এই ব্যাপারে কার কি মতামত আছে। বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদারবন্দে ঈদুল ফিতর উদযাপিত হয়। শনিবার সকাল থেকেই ইসলাম ধর্মাবলম্বীদের ঈদের আনন্দে মেতে ওঠেন। ঈদুল ফিতর উপলক্ষে মসজিদ ঈদগাহগুলো সেজে ওঠে। ঈদ উপলক্ষে ঈদগাহগুলোর পাশে মেলা বসে। নির্ধারিত সময়ে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদের নামাজ আদায় করতে ছুটে চলেন মসজিদ বা ঈদগাহতে। উদারবন দয়াপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পাঠ করান ইমাম নজরুল ইসলাম লস্কর। তারপর খুতবা পাঠ করে বিশ্বের শান্তি, সবার মঙ্গল কামনা আল্লাহর কাছে। খোয়াই জেলার বিশালগড় মহকুমার নেতাজিনগর এলাকায় চাঁদাবাজি ও গুলিবর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয় এক ব্যবসায়ী তথা রাজনৈতিকভাবে যুক্ত ব্যক্তির বাড়িতে দফায় দফায় গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সমগ্র এলাকায়। অভিযোগ অনুযায়ী পেপার ব্লক কারখানা স্থাপনকে কেন্দ্র করে 50 লক্ষ টাকার কমিশন দাবি করা হয়। দাবি পূরণ না হওয়ায় শুক্রবার বিকেলে অভিযুক্তদের পক্ষ থেকে ব্যবসায়ী অনুপ কুমার সাহার বাড়িতে যোগাযোগ করা হয়। অভিযোগ, ভিডিও কলের মাধ্যমে তার স্ত্রীর কাছে ওই অর্থ দাবি করা হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এরপর শনিবার ভোররাতে পুনরায় ওই বাড়িতে এসে আরও গুলি চালনা হয়। মোট 4 রাউন্ড গুলি চালনা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অ্যাকচুয়ালি আমি তো কন্ট্রাক্টরি করি, নিজের কাজের লেগা চলি, আর আমার ফ্যামিলির একটা ফ্যাক্টরি আছে, এটা দেখভাল আমি করি। বাট কালকে আমি সাইডে আসছিলাম, 4:30 পৌনে 5টার দিকে বাড়ির থেকে ফোন এসে রণবীর দেবনাথ ওরফে শানি নাম, সে তার আরও 3-4 জন লোক আইসে নিয়ে কইতেছে আর কথা কো। তো ফোনটা দিছে ওপরে কথা কইতেছে, ওপরে কইছে যে এই ফ্যাক্টরিটা যে দিছ এটা 50 লক্ষ টাকা লাগবো, নয়তো 6টার ভিতরে যদি টাকাটা না পাই মারলাম আঙ্কেলটা। এই কথা হওয়ার পরে তো হয়তো হতভম্ব হয়ে গেছে, এখন ফোন করছে, আমি আইসি, এখন তো পুলিশ ফোন করা হয়েছে, পুলিশ আইলো, পুলিশে দেখা গেল। এবার আবার রাত্রেবেলা তো আমরা সবাই আতঙ্কিত,
ভোরবেলা 3:30 দিকে আবার 2টা আওয়াজ হয়েছে। এবার 2টা আওয়াজ হয়েছে পরে তো আর আমরা কিছু করতে পারি না, তো রাতে আর আমরা কেউ বাইরেছি না। তো সকালবেলা বাইরে এসে যখন দেখতেছি তখন দেখছি গুলির মতোই দেখতে। এটা অ্যাকচুয়ালি আমরা তো কইতে পারি না এটার নাম কি হয়, কি আসে বিষয়, একটু পড়ে দিচ্ছে। এবার ইভেন আমার গাড়ির ভিতরে একটার ভিতরে হিট হয়েছে, গাড়ির ভিতরে পর্যন্ত গুলিটা হিট হয়েছে গাড়ির সামনে। তো এখন তো এমন একটা পরিস্থিতির ভিতরে পড়লাম যে প্রশাসন আছে তারা সবসময় আইতেছে যাইতেছে, কিন্তু এইভাবে আমরা কি সাধারণ মানুষের কি কোনো ব্যবসা কইরা সৎ পথে উপার্জন করার মতো কোনো রাস্তা নাই আমাদের? আর শুধু প্রশাসনের কাছে এতটুকু দাবি, আর আমাদের ত্রিপুরার যে সিএমের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আমি কোনো পার্টি নিয়ে কোনো কথাই কইতে রাজি না, কিন্তু এই যে একটা ঘটনা হইলো, আমার ঘরে দুইটা মেয়ে, বাড়িতে শুধু আমার ফ্যামিলি 3 জন আছে, এর ভিত্তিতে যদি এই হয়, আমার নেতাজি নগরের মতো কোনোদিন এই জায়গাতে কোনো ক্রাইম হয়েছে না। আজকের বাজারে এই হওয়াটা মানে কি বুঝতাম পারতেছি যে আমরা কি হইব। আমি আনসিকিউর ফিল করতেছি কি এখন কি বাড়িঘর বেচা এখান থেকে কি যামুগা না থাকুম, এটি এখন বুঝতাম পারতেছি না। শ্রমিকদের অধিকার, সম্মান ও সামগ্রিক উন্নয়নকে সামনে রেখে খোয়াই মহকুমায় ই-রিকশা শ্রমিক সংঘের একদিবসীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। মহাদেব টিলার অটল মনোহর স্মৃতিভবনে আয়োজিত এই সম্মেলনে প্রায় 600 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত খোয়াই ই-রিকশা মজদুর সংঘের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে শ্রমিক স্বার্থ সংরক্ষণ, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রহিত, উদ্যোগহিত, শ্রমিক হিত এই মূলমন্ত্রকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। শোষিত পীড়িত বঞ্চিত মানুষের ভাগ্য গর্ব মোরা দিলাম কথা, আমাদের রক্তকে দল করাই শ্রমিক, সাহারা সবুজ করে তুলব, দুর্গম গিরিয়ার দুস্তর পারাপার, সম্পদে আজ ভরে তুলব, শ্রমের মূল্য দিয়ে আমরা করব দূর, দুর্বাগা জীবনের মর্ম ব্যথা। আজকে CNN 24-এর বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো। নমস্কার।